আমার পরিণতি কী হতে পারে। কিন্তু আমি তোমার বলি যে আমি একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘরোয়া বৈঠক করতে গেছিলাম, ছাত্ররাই ডেকেছিল। ওখানে অনেকেই ছাত্ররা আছে যাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। সেটা কিন্তু কোনো নির্দিষ্ট দলের না, তারা কিন্তু অনেকেই, কেউ হয়তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, কেউ ইতিহাসের ছাত্র, ফলে তারা লেখালেখি সূত্রেই কিন্তু আমায় ডেকেছিল। এবং আমি বলার আগেই দেখি একটা চিরকুট এসে আমায় পৌঁছলো, এবং তিনি কিন্তু আওয়ামী লীগেরই বলা যেতে পারে আওয়ামী লীগের জোটের একজন সাংসদ, হেরে গেছেন এবার। তিনি আমার চিরকুট দিয়ে বললেন আপনি কোনো কথা না বলে চলে আসুন। তা আমি যখন ওই ভাই আছে একটা নানান হঠাৎ কাজ পড়ে গেছে বলে টলে একটা মানে অজুহাত দিয়ে আমি সেখান থেকে সরে আসার পর উনি আমায় বললেন, শুনুন আমাদের গোয়েন্দাকে আমরা সামলে নিতে পারবো, কিন্তু আপনার নামে যে রিপোর্ট চলে যাবে আপনার সদর দপ্তরে, আপনার কেন্দ্রীয় যে গোয়েন্দা দপ্তরে, যে তার সেটা তো আমি ঠেকাতে পারবো না। সুতরাং আপনি শুনুন, আমার গোয়েন্দারা ওখানে কম, ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের যা গোয়েন্দা তার চেয়ে বেশি আপনাদের গোয়েন্দারা বেশি আর কি, ভারতের গোয়েন্দারা বেশি আছে। ফলে এই সব নানান কারণে দেখো, এই যে শেখ হাসিনা কিছুদিন আগে চীনে গেলেন এবং সেখানে তারই এক মন্ত্রী বলছেন চীনে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ ভারতের সঙ্গে কথা বলেই যাচ্ছেন। তা এইটা কী ধরনের সার্বভৌমত্ব? তুমি আমায় বোঝাও যে আমি একটা দেশে যাব স্বাধীনভাবে, আমি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, আমি কেন অমুককে জানিয়ে যাব? আমার তো জানানোর কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। এবং কেউ কেউ তো এরকমও বলছেন যে চীন থেকে আসার পরে যে নানান ঘটনা ঘটছে, বলা যায় না ভারত সরকারের মতিগতি বা কোন দিকে ছিল। সুতরাং ভারত বিরোধী কথাটা তুমি দেখো, আমি তো অনেককে বলি, শোনো এই যে আমি বলছি, ধরো আমি তোমাদের ইন্টারভিউ দিচ্ছি, আমি কিন্তু এখনও কোনো দিন এই এত দিনের মধ্যে আমি প্রথম মুখ খুলছি। তার কারণে এই মুখ খুলছে এই কারণে, কেন এত লোক এত কথা বলে যাচ্ছে না, আমার বিরক্ত লাগছে। কেন এরা বাংলাদেশটাকে সত্যি চেনেও না, চিনতে চায় না, সাধারণ মানুষকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না। তা তুমি যদি আমাকে শ্রদ্ধা না করো, আমি কি তোমার বয়সে যাই ছোট হও, আমি কি তোমাকে অশ্রদ্ধা যদি করেই যাই, তুমি কি আমাকে বয়সে বড় বলে শ্রদ্ধা করবে না। তেমনি ভারতেরও অনেক আচরণ আছে, যে আচরণটা সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করেছে। সেই ক্ষোভটাকে শুধু তুমি বাংলাদেশ কেন, আমি তোমায় বলছি তুমি নেপালের খোঁজ করো, আজকে তুমি ভুটানে যাও, তুমি মালদ্বীপে যাও, দেখবে আজকাল ভারতের যে পাল্টে যাওয়া পররাষ্ট্র নীতি, যেটা জোট নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ থেকে শিফট করে গেছে, সেই জায়গায় কিন্তু সমস্যা বা জটিলতাটা বেশি করে সৃষ্টি হচ্ছে। মমতা ব্যানার্জি বলছেন যে যারা বাংলাদেশের অসহায় তাদের আশ্রয় তিনি দেবেন, কিন্তু মানে উল্লেখযোগ্যভাবে তিনি বললেন যে বাংলাদেশ অন্য একটা রাষ্ট্র, তা নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না, এটা ভারত সরকার মন্তব্য করবে। এই যে কথা, এর পিছনে কি কোনো রাজনীতি থাকতে পারে, কি মনে হয় আপনার? দেখো, যে কোনো রাজনীতিবিদ সে রাজনীতি করবেই, রাজনীতি কথা বলবেই, কিন্তু আমার কাছে এটা মনে হয় এটা খুব বেশি মানে আমার বলার এও নয়, এই কারণে যে দেখো ওনার কী ধরনের রাজনৈতিক কৌশল উনি নেবেন তা নয়। তবে এটা হতে পারে যে উনি, এটা তো ঠিকই যে একটা রাজ্য তো সিদ্ধান্ত নিতে পারে না, অফিসিয়ালি বাংলাদেশের জন্য দরজা খুলে দেবো সেটাও করতে পারেন না। এটা হতে পারে উনি ওখানকার জনগণকেই খানিকটা অ্যাড্রেস করেছে, জনগণের প্রতি একটা সহমর্মিতা জানিয়েছেন যে আমরা আছি, নানান দিক দিয়ে থাকি। শোনো, থাকা মানে তো ধরো আমার বন্ধু আটকে গেছে এখানে, আমি চেষ্টা করছি যাকে সস্তায় হোটেলের ব্যবস্থা করে দেওয়া যায়। হ্যাঁ, এটা তো আর ভারত সরকারের কাজের মধ্যে পড়ে না, এটা তার পাসপোর্ট আছে, ভিসা আছে, এখানে গিয়ে টাকা নেই, পয়সা নেই, আটকে গেছে, খুব স্বাভাবিকভাবে একটা সহমর্মিতা তো আমি জানাচ্ছি। তো সেটা যদি উনি করেন, ধরো কেউ যদি সত্যি আটকে পড়ে থাকে, তারা যদি উনি কোনো সস্তায় হোটেল ব্যবস্থা করে দেন বা তার দল করে দেন, সেটা তো আমরা খুব একটা কিছু আপত্তি আছে বলে তো আমি মনে করি না আর কি। হ্যাঁ, মমতা ব্যানার্জি বলেই যে ধরো একটা খুব সাংঘাতিক জল ঘোলা করতে হবে, আমি অন্তত সেই বামপন্থা বিশ্বাস করি না আর কি। একদমই বামপন্থী প্রসঙ্গেই আসছিলাম আমিও। বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানকার মানে